ওদিকে একটু সরেন ভাই, সরেন তো। ওদিকে সরেন, দূরে যান, দূরে যান, দূরে যান, দূরে যান। স্যার। ছবি তুলে নেন, মোবাইল তুলে নেন, শর্ট অ্যাঙ্গেলে তুলুন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখানে ফোন করেছিল কে? জি স্যার, আমি ফোন করছিলাম স্যার। কি নাম আপনার? আমার নাম রনি। রনি, দোকান কি আপনার নামে দোকান? জি স্যার। কিভাবে হলো, কিভাবে দেখছেন কিছু? স্যার আমি নামাজে গেছিলাম, নামাজ থেকে এসে দিয়ে এই অবস্থা স্যার। আর আপনারা কি কেউ কিছু দেখছেন? আমরা তো দেখি না, আমরা আইছি তখন। হ্যাঁ, এরকম করে বেশ। স্যার সাউন্ড স্যার, স্যার স্যার তথ্য সঠিক স্যার। স্যার এই যে রাস্তার মোড়ে যে রনির দোকান স্যার, রনির দোকানের সামনেই মার্ডারটা হয়েছে স্যার। স্যার স্যার স্টেটমেন্ট নিয়েছি স্যার, ওই যে দোকানের যে মালিক রনি সেই বললো। কয়টা গুলি স্যার। করেছে? স্যার স্যার 3টা। স্যার শুধু তার চলছে স্যার, আমরা নিয়ে আসছি স্যার। ওকে স্যার। হ্যাঁ, 3টা জায়গায় ক্ষত চিহ্ন, মানে 3 জায়গায় গুলি করা হয়েছে। নোট করছেন? জি স্যার। ওকে, পকেট চেক করেন একটু, হাত ঘড়িতে আছে কিছু বা? না স্যার, পকেটে কিছু নেই স্যার। স্যার আসলে ডেড বডিটা একটু একটু যেটা খবর পাচ্ছি স্যার, যেটা হচ্ছে যে পুরোনো এনিমিটি থাকতে পারে স্যার। আমি একদমই প্রাথমিক অবস্থা তো স্যার, আমি একটু কথা বলে নিই স্যার। স্যার জি স্যার, স্যার আমাদের রিজভি স্যার। ওইখানে কি ভিকটিমের কেউ ছিল উপস্থিত? জি না স্যার। আশেপাশে কোথাও ইনফরমেশন পেয়েছেন কোনো কিছু? স্যার এলাকার লোকজনের স্টেটমেন্ট অনুযায়ী স্যার, ভিকটিম মাহাদির বাড়ি অন্য শহরে, সেই এলাকায় মাঝে মধ্যে আসতো স্যার। অন্য শহরে না, ও হচ্ছে যে মেন শহরে বাড়ি, মেন টাউনে বাড়ি স্যার। এখানে আসতো মাঝে মাঝে। আচ্ছা, এখানে এসে কাদের সাথে উঠা বসা করতো জানেন? সেটা সঠিক ইনফরমেশন এখনো পাইনি স্যার। স্যার ভিকটিমের মা এসেছে, ভিকটিম মা আসছে ডেড বডি নেওয়া। ডেড বডি নেবে, তাই না? আচ্ছা ঠিক আছে, কাজ করেন, সেইটা স্যার। ওনাকে নিয়ে আসছেন, দেখি আমি একটু কথা বলি। ওকে স্যার। স্যার, লোকজনের সাথে কথা বলে মনে হলো দীর্ঘদিনের শত্রুতার জের ধরে খুনটা করেছে। এরকমই একটা ব্যাপার হতে পারে, দেখা যাক কি হয়। আসলে একদমই প্রাথমিক অবস্থা, আমরা কোনো কিছু সিদ্ধান্তে যাব না যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো না দেখবো, ঠিক আছে? স্যার আসবো? আসেন 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 আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আপনি বসেন প্লিজ, আপনি বসেন, আপনি বসেন, বসেন। স্যার হাসপাতালে গেছিলাম আমার ছেলের লাশের জন্য। ওরা লাশ দেয় নাই, ওরা বলছে থানা থেকে অনুমতি নিতে হবে। দেখুন, আমি সব ব্যবস্থা করছি, আমি জানি আপনার মনের অবস্থা ভালো না, কিন্তু এরপরও আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। জি বলেন স্যার। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, আপনার ছেলে কি অপরাধে জেলে ছিল? স্যার আমার ছেলে কাকুনসা মার্ডার কেসে জেলে ছিল। আচ্ছা, এটা তো সদর থানার ঘটনা, কি হয়েছিল বলুন তো? স্যার কাকুনসা আর আমার ছেলে মেহেদি দুইজনে খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, কি যেন নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছিল। তা স্যার আমি জানি না। সেদিন কাকুনসা শহীদ মিনারে কার সাথে কথা বলছিল, হঠাৎ কারা যেন গুলি করে মেরে চলে যায়। আর সে রাতে স্যার আমার ছেলে মাহাদিকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। ঘটনাটা আমি শুনেছি। আপনার কাছে কি মনে হয়, কাকনসার কোনো লোকজন আপনার ছেলেকে মার্ডার করেছে, এমন কিছু মনে হচ্ছে আপনার কাছে? তাদের লোক বলতে তেমন কেউ নাই। সেদিন কাকুনসা মার্ডারে আমার ছেলে ছিল না, আর ছিল না বলে কোর্টে আমার ছেলের জামিন হয়েছিল। আচ্ছা, ওর বাবা কোথায় থাকে? ছেলের বাবা বিদেশ থাকে, আর আমার ছেলেকেও বিদেশ নেওয়ার জন্য পাসপোর্ট করছে। কিন্তু স্যার আমার ছেলেকে সারা জীবনের জন্য আমার বুক থেকে বিদায় নিয়ে দিল। স্যার আমার ছেলের লাশটি দয়া করে দেন স্যার। আমি বাড়ির পাশে আমার ছেলের লাশটা ঘুমিয়ে রাখবো, যেন আমার চোখের আড়াল না হয়। প্লিজ প্লিজ, আপনি একটু থামুন। আসলে আপনাকে আমি সান্ত্বনা দেবো কিভাবে আমি নিজেও জানি না, তবে আপনার ছেলে ডেড বডির ব্যাপারে আমি সর্বোচ্চ সাহায্য করব আপনাকে। এসবি স্যার
হসপিটালে যাবেন, ডেড বডির সমস্ত প্রসেস শেষ করে পিএম করে বাসা পর্যন্ত ডেড বডি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন এবং ওখানে লোক রাখবেন দাফন হওয়া পর্যন্ত। দাফন শেষ করে তারপরে আমাদের লোক আসবে। ঠিক আছে? ঠিক আছে, আপনি আমার অফিসারের সাথে যান, আমি সব ব্যবস্থা করবো। হ্যাঁ, আর বাকিটা আপনার ছেলেকে কে মারলো, কি হলো না হলো, এটা আমি ইনভেস্টিগেশন পর্যায়ে, আমি এখনো ক্লিয়ার না। যখন ক্লিয়ার হতে পারবো আপনাকে জানাবো। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। নিয়ে যান, ওরা ফিরে যাও, স্নেকটা নিয়ে যান। স্যার খুনের আসামি খুন হলো, কাকনসার লোকজন বাইরে কেউ নেই। কে খুন করলো, কেন খুন করলো, এর নেপথ্যে কি অন্য কিছু আছে, নাকি অন্ধকারে আমরা সবকিছু খুঁজে বেড়াচ্ছি? দেখা যাক কি হয়। এই ছেলেটা দেরি করে আসাটা সব একটা বদ অভ্যাসে তুমি ফেলেছি। স্যার আমরা কার জন্য অপেক্ষা করছি? তোমার কি কোনো তাড়া আছে? তাড়া থাকলে তুমি চলে যেতে পারো। না স্যার, এখন আমার ডিউটি টাইম, এখন বাড়ি যাওয়া ঠিক হবে না। তাহলে এখানে দাঁড়া থাকো, দেখো কে আসে, তারপর কথা বললো। স্যার কোনো মন্ত্রী ভিআইপি আসবে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে মাজার, দেরি করে আসাটা তোর একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে। আপডেট কি বল? স্যার আপডেট আছে, আবার আপডেট নাই। এইটা আবার কেমন কথা স্যার? কি জানতে পারলি সেটা বল। স্যার মাহাদির মা যা বলছে এলাকার লোকজন তাই বলতেছে। কাকন শাহ মার্ডার হওয়ার জন্যই মাহাদি জেলে ছিল, জেল থেকে বের হয়েছে যেদিন মাহাদি সেদিনই তারে গুলি করছে। স্যার এটা তো সবাই জানে, কিন্তু কে মার্ডার করলো, কিভাবে মার্ডার করলো, এটা তো জানা দরকার। স্যার আপনাদের তাইলে অনেক পিছনে যাইতে হইব। পেছনে যেতে হবে মানে? স্যার মাহাদি একজন লোকের সাথে চলাফেরা করতো, তার নাম হচ্ছে সম্রাট। সে খুব খারাপ মানুষ ছিল। স্যার স্যার সম্রাট মানে ওই লোক স্যার যে এখন হুজুর হয়েছে? স্যার সম্রাট আগের চেয়ে অনেক ভালো হয়েছে, কিন্তু আমি ওর কাছে যাইতে পারবো না। স্যার আপনারা যান, আমারে মাফ করেন। স্যার কেন? তুই কি রে? আমি নিজেও সেখানে যাব না। কেন যেতে পারবো না? সে কি বাঘ না ভাল্লুক? শুধু বাঘ বললে হবে না স্যার, বাঘের চাই তো ভয়ঙ্কর স্যার, অনেক খারাপ লোক। তুই যা, চোখখান খোলা রাখবি, তোমার নিউজ পাওয়া মাত্র আমাদের জানা। ঠিক আছে স্যার, তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম স্যার। স্যার তাহলে কি আমরা সম্রাটের কাছে যাব? না, সম্রাটের যে কন্ডিশন বললাম তাতে এভাবে যাওয়া তো ঠিক হবে না। হ্যাঁ স্যার, প্রপার প্ল্যান হয়তো যেতে হবে। দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। আজ দেখবেন রাজশাহী মহানগর এলাকায় ঘটে যাওয়া একটি নির্মম সত্য কাহিনী। মাহাদি খুনের দায়ে জেলে গেল, জেল থেকে চার্জশিটে নট সেন্ড আপ হওয়ার কারণে জামিনে বের হলো, দুপুরে সন্ধ্যায় খুন হলো। কেন, কে খুন করলো, কিভাবে করলো, কি উদ্দেশ্য ছিল, কি শত্রুতা ছিল, তা যদি জানতে চান আমাদের সাথে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনায়। কালাম্মা, আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই, কিন্তু কি করবেন, এটা তো সত্য, এটা আপনাকে মেনে নিতেই হবে। কান্না করে কি হবে, একদিন তো সবাইকে আমাদের ছেড়ে যেতেই হবে। প্লিজ আপনি কাঁদবেন না। সম্রাট, আমার ছেলে তোমাদের সাথে থাকতো, তোমরাই খারাপ বানাইছো। আর আমার ছেলে এখন মারা গেছে, এখন আসছো আমার সান্ত্বনা দিতে। যাও, তুমি আমার সামনে থেকে দূরে যাও। কালাম্মা, আপনি আবারও ভুল বুঝছেন। মাহাদি যেমন আপনার ছেলে, সে তেমন আমার ছোট ভাইয়ের মতো। তাহলে আমার মাহাদিকে কেন জীবন দিতে হলো? সে তো কাকুসাকে মারেনি। ব্যাস তো ওই জায়গাতে খালাম্মা, আমি বেঁচে থাকতে মাহাদিকে মেরে ফেললো, এটি তো একটা অলৌকিক ঘটনা বলে মনে হচ্ছে। চোখের সামনে ঘটলে সেটা ঘটনা, আর অন্ধকারে ঘটলে সেটাকে বলে অলৌকিক ঘটনা, তাই না সম্রাট সাহেব? আপনারা এই সময় মাহাদির বাড়িতে? আমরা সেই অলৌকিক ঘটনার কিছুটা সাক্ষী হতে এসেছি। হ্যাঁ, আমিও জানি আপনাদের টার্গেট সবসময় খুনিকে কেন্দ্র করেই হয়, তাই এবার কি টার্গেট আমাকে করছেন? পুলিশের চোখে যে সন্দেহের তালিকায় পড়ে যায় সে কোনো না কোনো সাসপেক্ট হয়ে যায়। পুলিশ দুই চোখ দিয়ে দেখে না, থার্ড আই দিয়ে দেখে। আপনারাও কি আমাকে সান্ত্বনা দিতে আসছেন? না খালাম্মা, আমরা একটু আপনার সাথে কথা বলতে এসেছি, সম্রাট সাহেব যদি কিছু মনে না করে। নো প্রবলেম, আপনি আমার সাথে কথা বলুন।
কালাম্বা, এখন আমি আসি, আপনি ওনাদের সঙ্গে কথা বলুন, আর কখনো যদি আমাকে দরকার হয় আমাকে জানাবেন, কেমন? আসি। স্যার, আমার ছেলের হত্যাকারীদের পেলেন? তাদেরকে ধরার জন্য আমরা সব জায়গায় অভিযান চালাচ্ছি। আচ্ছা মামা, একটা কথা বলেন, আপনার ছেলেকে হত্যা করার পরে এর মধ্যে কি কেউ আপনার সাথে দেখা করতে এসছে? কত মানুষই আসছে, আর সবাই জিজ্ঞেস করতেছে আসামি পাওয়া গেল কিনা। আচ্ছা, এই যে আপনার ছেলে মারা যাওয়ার পরে আপনার সাথে দেখা করতে এসছে, এরা কি আপনার নিকট আত্মীয় নাকি পাড়া প্রতিবেশী বা অপরিচিত কেউ? নিকট আত্মীয় আছে, পাড়া প্রতিবেশী আছে, আবার অপরিচিত কিছু লোকও আসে। আমি সবাইকে চিনি না। আচ্ছা, পরিচিত কয়জন আর অপরিচিত কয়জন এটা কি বলতে পারবেন? না স্যার, আমি ওইভাবে বলতে পারবো না। বাইরের লোকজন তো এই সম্রাটের দিকে ইঙ্গিত দিচ্ছে, আপনার কি মনে হয়? সম্রাটকে ছাড়া আর কাউকে আমি সন্দেহ করতে পারতেছি না, কারণ আমার ছেলে মাহাদি সম্রাটের সাথেই বেশি থাকতো। আচ্ছা, ওকে, এটা আমার মেয়ে স্যার। তুমি কি পড়াশোনা করো? আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি স্যার। আচ্ছা, তোমার কি মনে হয় তোমার ভাই যে মার্ডার হলো, তোমাকে কাউকে সন্দেহ হয় বা এমন কিছু কি তুমি ক্লু পেয়েছো, এরকম কিছু? আমি কিছুই জানি না স্যার। আচ্ছা খালাম্মা, আমরাও চাই যে আপনার ছেলে হত্যাকারী ধরা পড়ুক, আমরাও চেষ্টা করছি, সেজন্যই আপনার সাথে কথা বলতে এসেছি। ঠিক আছে, আজকে আসি, পরে আবার আসবো আপনার সাথে। আসসালামু আলাইকুম। বলতেছি এখন আমার কোথায় যাচ্ছেন? সব কথার জবাব চাইতে হয় না। মাহাদি মারা যাওয়ার পর আমার ঘুম হারাম হয়ে গেছে। সবাই, থানা, পুলিশ, এলাকার মানুষ সবাই আমার দিকে আঙ্গুল তুলছে। সে মারা গেছে তাতে আপনার কি? আপনার কেন এত টেনশন? তোমাদের মেয়েদের এই একটাই সমস্যা, কেন কেন আর কেন। এই কেনর উত্তর দিতে গেলে আমার সারাটা দিন পার হয়ে যাবে। হ্যাঁ, এখন তো এটা বলবেনই, কারণ ভালো কথা বললেই তো দোষ। তাহলে বলো কেন? হ্যালো, আসসালামু আলাইকুম। এক্ষুনি আসবো স্যার? না না, আমি আমার বাইকেই আসছি। আবার কি হলো কিছুই বুঝতে পারছি না। থানার ওসি আপনাকে কেন আবার থানায় যেতে বলতেছে? দয়া করে চুপ করো, আগে দেখি উনি কি বলেন। যেখানে মারামারি হবে, যেখানে মার্ডার হবে, বুঝলাম না আপনাকে কেন সেইখানে যেতে হবে থানায়? আপনি না ভালো হয়ে গেছেন, আপনি না সব ছেড়ে দিয়েছেন। এটাই হলো বাস্তবতা। অতীতের খারাপ খাতায় যখন একবার নাম পড়ে গেছে, তখন যেখানেই খুন হোক, মারামারি হোক, আমাকেই খুঁজবে, আমার দিকে সবাই আঙ্গুল তুলবে। এটাই হলো বাস্তবতা, তার প্রমাণ আমি নিজে। হ্যালো, বাইকটা নিয়ে তুই আমার বাড়ির গেটের সামনে দাঁড়া। হ্যাঁ, আমি আসছি। স্নিগ্ধার মিন্টু, আপনাদেরকে যে কাজটা দিয়েছি এই কাজটা মনোযোগ দিয়ে করবেন। যদিও কাজটা রিস্কি, তবুও এই কাজটা করতে হবে, ঠিক আছে? জি স্যার। আপনারা যান, তারপর আমি সম্রাটকে রাখবো। স্যার যান, ঠিক আছে স্যার। স্যার, মিন্টু স্যারের উপর কি পুরো ভরসা করা ঠিক হবে আমাদের? ভরসা করা ঠিক হবে না, আবার ভরসা না করে তো উপায়ও নাই। আপনারা বাইরে থেকে প্রোটেকশনটা দিবেন, খেয়াল রাখবেন, লোক রাখবেন, যেন ওরা কোনো বিপদে পড়লে আপনারা রেস্কিউ করতে পারেন, ঠিক আছে? স্যার তো দেখি এখন আসুক। আসলাম, ইয়ে করেন, ওই যে সম্রাটকে এসছে দেখি। হ্যাঁ, এসছে তো বটে। হ্যাঁ, ওকে ঢুকাই দেন, আমার রুমে পাঠাই দেন। আচ্ছা, ঠিক আছে। আসবো স্যার? আসেন 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 আসেন, সম্রাট আসেন, বসেন প্লিজ প্লিজ। বলুন, তা হঠাৎ করে আমাকে স্মরণ করলেন কেন?
ওই যে গ্রামগঞ্জে একটা কথা আছে, কিংবা এমনি দেখাও যায়, চায়ের আড্ডায় বসে, চায়ের দোকানে বসে রাজনীতিতে একদম অস্থির করে ফেলে। ইলেকশন, ভোট, রাজনীতি, একে নামায় ওকে ওঠায়, আবার খুন গুম অনেক কিছু কথা বলে। আপনি ধরে নেন এরকম একটা কথা আপনার সাথে আমি শুরু করব, আপনার সাথে একটা আড্ডা দেব। অফিসার, আপনি যদি খোলামেলা কথা বলতেন আমার জন্য সুবিধা হতো। আমি জানি আমার অতীত খারাপ, সেটা আপনি এখানে আসার আগেই জেনে এসেছেন, কিন্তু বর্তমান আমার কাছে কি জানতে চান সেইটাই সোজাসুজি বলুন। এই যে আমার পাশে অনেকগুলি অফিসার দাঁড়িয়ে আছে আমার, এরা কিন্তু ট্রেনিংয়ে অনেক দক্ষ। এরা পরীক্ষায় পাশ করেছে, এরপরে ট্রেনিং করেছে, এরপর এখন তারা পুলিশে চাকরি করে। এরপরও ফেল বলে একটা কথা আছে, ওদের চেহারার দিকে তাকালেই বুঝতে পারবেন। জি মানে? আমার কথা শুনে আপনি খুব অবাক হচ্ছেন, তাই না? অবাক কেন হব? এগুলো নিয়ে এখন আমি আর মাথা ঘামাই না। এটা তো একসময় আমার নিত্যদিনের সঙ্গী ছিল। গুড জব। এখন আপনার অতীতকে নিয়ে আমরা আলোচনা করতে চাই। আপনি বলেছেন অতীত আপনি ছেড়ে দিয়েছেন। আমি এই থানায় জয়েন করার পর আপনার সমস্ত বায়োডাটা আমি কালেক্ট করেছি। আপনি এই এলাকা একসময় নিয়ন্ত্রণ করতেন। অফিসার, এটা সত্য, তবে বিশ্বাস করতে পারেন আমি জেল থেকে বের হওয়ার পরে মানে বিয়ে শাদী করে সংসার জীবনে ঢুকে সব কিছু ছেড়ে দিয়েছি। দেখেন, বাঙালি সংস্কৃতিতে একটা কথা আছে, কয়লা ধুলে ময়লা যায় না। আমি সেদিকে যেতে চাচ্ছি না। আপনি ভালো হয়ে গেছেন, খুব ভালো কথা। তবে একটা কথা, একটা হলো কাকুনশা, একটা হলো মাহাদি। একটা আমার ভিকটিম, একটা শহরের থানার ভিকটিম। এই দুজন লোক আপনার খুব কাছের ছিল, আপনার সাথে চলাফেরা করতো, আপনার কথা শুনতো। অ্যাম আই রাইট? ভুল না। একসময় মাহাদি, কাকন আরো অনেকেই আমার সঙ্গে কাজ করত। এই মাহাদি কাকনরা সবসময় আমার পাশাপাশিই থাকতো। একসময় কাকন খুন হলো, দায়টা পড়লো মাহাদির কাছে। তাহলে এখন যে মাহাদিকে মারা হলো, এর দায় আপনি কাকে দিতে চাচ্ছেন? অফিসার, এই প্রশ্নটা আপনার মতো আমার মধ্যেও ঘুরপাক খাচ্ছে। এই ঘটনাটা কে করলো, কিভাবে হলো, আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, আপনার লোকজনগুলি এখন সব কোথায়, কে কি কাজ করে বলতে পারবেন? সবাই অল্প অল্প পুঁজি নিয়ে ছোট ছোট ব্যবসা করে, কিন্তু হঠাৎ একজন বেশ বড় একটা রড সিমেন্টের দোকান দিয়েছে। আমি ভেবেই পাচ্ছি না, এটা আমাকে মাঝে মাঝে ভাবিয়ে তুলছে এত টাকা সে পেল কোথায়। খালাম্মা, বাসায় কেউ আছেন? খালাম্মা, এখন আবার কে এলো? কে কে ডাকলে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি যে আপনাদের পাশের বাসায় কাজ করি, শুনলাম আপনাদের বাসায় কাজের মেয়ে লাগবো, এই জন্য আইছিলাম খালাম্মা। লাগবে, কিন্তু 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 করেন কেন খালাম্মা? আপনি শুধু বয়ে থাকা রাজরানীর মতো হুকুম করবেন, আর আমি তুফানের মতো সব কাজ করে দেবো। আমি সব কাজ জানি খালাম্মা, ঘর মোছা, থালা বাসন মাজা, কাপড় কাচা, রান্নাও পারি। আমি তো তোমাকে চিনি না, তোমার পরিচয় জানি না, কোনো পরিচিত লোক নাই। ও এই বিষয়, এটা তো খালাম্মা আমি সাথে রাখি। আমি আগে যে গার্মেন্টসের চাকরি করতাম, ওইখানকার দেখেন কার্ড আর আমার ছবি, আপনার যা যা লাগে আপনি যেই খেলান। তোমার নাম মাফিয়া? না না খালাম্মা, আমার নাম তো মাবিয়া। প্রিন্টের মিস্টেক এটা খালাম্মা। ওরে বাবা, তুমি আবার ইংলিশে কথা বলতে জানো? এখনকার সময়গুলো কোনো বিষয় খালাম্মা? ইয়েস, নো, ভেরি গুড, আই লাভ ইউ জানি। বুঝতে পারছি। নাও তোমার কাগজপাতিটা ঠিক করে নিও। আর তোমাকে বেতন কত দিতে হবে? আগের বউরে যা দিতেন তাই দিয়ে। আগের বউ সারাদিন থাকতো, সারাদিন সব কাজকর্ম করতো, ওকে 5,000 টাকা দিতাম। তোমাকে 5,000 দিলে হবে? 5,000 টাকা দিবেন? আচ্ছা দিন, কিন্তু খালাম্মা আমার না দুপুরে খাইতে দিয়ে। খাবার নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি 3 বেলায় খাবার পাবে। খালাম্মা একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? বলো। শুনছি খালু বাবা বলে মেলা বড় মাস্তান ছিল। আমি তো আবার দেখতে শুনতে অনেক সুন্দর, আমার দিকে বদনজর দিবে না? আরে না, আগে যা ছিল ছিল, এখন সে খুব ভালো। সে তো আমার কথায় উঠবাস করে, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। চলো, গোসলখানায় কাপড় রাখা আছে, আমি দেখাই দিই, তুমি এগুলো ধুয়ে রোদে শুকাইতে দাও। আচ্ছা খালাম্মা, তাহলে আমার কাম পাকা, চলেন যাই। চলো, তোমাকে দেখাই দিই সব কিছু।
কিরে কি খবর? স্যার এভাবে জিনভূতের মতো হঠাৎ করে করতে এলেন স্যার? সোর্সের কাজ করেছে আবার দিন ভূতের ভয় করিস? স্যার ধারে তো পানি নাই স্যার। স্যার এই ধরনের সোর্স দিয়ে আপনি জীবনে কোনোদিন আসামি খুঁজে পাবেন না। স্যার সাহস আছে কিন্তু স্যার, সব জায়গায় সাহস দেখাইতে হয় না স্যার। কাজের কথা বল। স্যার মাহাদি একটা মেয়ের সাথে প্রেম করতো, ওই মেয়ের বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চাও আছে, খুব ভালো আছে, ওদের মাঝে কোনো দ্বন্দ্ব নাই স্যার। কোতোয়ালি থানা কাকন মারা গেছে, তারও কোনো প্রেমিকা ছিল না, মাহাদিরও কোনো প্রেমিকা নাই, তাহলে মার্ডারটা করলো কি? স্যার সেটা বার করাই তো মুশকিল, এমন সময় মার্ডারটা হয়েছে সে সময় দোকানদার নামাজে ছিল। কেউ না কেউ মার্ডারটা তো করেছে তাই না? স্যার সম্রাট আবার কোনো কিছু গোপন করছে না তো? তোর কি কারো ওপর সন্দেহ হচ্ছে না? স্যার সন্দেহ করলে তো হবে না, সঠিক তথ্য লাগবে। স্যার মাহাদি মারা যাওয়ার পর থেকে এলাকা জানি কেমন থমথম হয়ে গেছে, কেউ কোনো কথা বলে না, সবাই জানি কেমন চুপচাপ হয়ে গেছে। স্যার কথা বলে না কার ভয়ে, সেটারও তো কোনো কারণ আছে। কথা ঠিক, কেন চুপচাপ আছে সেটা খুঁজে বের কর। এমনও তো হতে পারে আত্মীয় স্বজন কোনো কাছের মানুষের কাজ, ভয়ে মুখ খুলছে না। স্যার বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না, তবে সম্রাটের পিছনে একজন লোক রাখেন, আর বাকিটা আমি দেখতেছি। স্যার ওরা টাকা দেন না স্যার, একদম হাত খালি। থানায় গিয়ে নিয়ে আসবি এখন, যা। স্যার দেন না হাত খালি। আরে টাকা পেয়ে যাবি, যা এখন। আচ্ছা স্যার ঠিক আছে, যাই স্যার, আসসালামু আলাইকুম। স্যার মনে হয় না যে কোনো লাভ হবে স্যার। সবসময় লাভ ক্ষতির হিসাব করে সবকিছু চলে না মিন্টু সাহেব। রিনা, রিনা আমাকে এক গ্লাস পানি দিও তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আমার নাম মাবিয়া, আমি আপনাদের বাসায় আজকে থেকে কামে লাগছি খালু আব্বা। কি ব্যাপার, তুমি কি আমাদের আগের কাজের মেয়েকে ছাড়িয়ে দিয়েছো নাকি? না না, আমি কেন কাজের মেয়েকে সারাতে যাবো? ও বাসায় গেছে, বাসায় গিয়ে বললো আর কাজ করবে না, এর জন্যই তো মাবিয়াকে রাখছি। আচ্ছা এই মহিলাকে? এই চুপ করো, কথা বুঝে তারপরে উত্তর দেবে। ইনি হচ্ছেন এই যে কয়েকদিন আগে আমাদের এলাকায় মাহাদি মারা গেল না, তারই মা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আমিও না মাহাদি ভাইয়ের ঘটনায় নিজেও অনেক কষ্ট পেয়েছি। দোয়া করো মা আমার ছেলের জন্য। আচ্ছা বাবা, মাহাদি মারা যাওয়ার পর সবাই বলা বলি করতেছে তুমি নাকি ওর মারার সাথে আসো। খালাম্মা, মাহাদিকে আমি আমার ছোট ভাইয়ের মতো ভালোবাসতাম, তাকে কি আমি মার্ডার করতে পারি? এটা আপনার বিশ্বাস হয়? আমার বিশ্বাস হয় না বাবা, তবে তোমাদের কোনো সাঙ্গ পাঙ্গ এর মধ্যে জড়িত আছে। আমি তো অনেককে জিজ্ঞেস করেছি, সবাই সাধু সাজে, সবাই বলে না না। এখন কি যে করি। শোনো, খালামার জন্য খাবার রেডি করো। আচ্ছা ঠিক আছে। মাবিয়া তোমার খালো আর আন্টির জন্য দুপুরের খাবার রেডি করো, যাও। আচ্ছা যাই। সালাম ভাই, আমি শাহমুকদুল ওসি বলছি। জি জি জি, ওই যে একটা ব্যাপার বলেছিলাম কয়েকদিন আগে, একটা মার্ডার কেস হয়েছে কাকনের। হ্যাঁ, এই মামলাটা চার্জশিট দিয়েছে, চার্জশিটের একটা কপি দরকার আমার। আমি সেম ইকুয়েশনে আমার এখানে একটা মার্ডার হয়েছে, আমি চিন্তা করতেছি যে একটু চার্জশিটের কপিটা দেখতে পেলে আমি কিছু জিনিস ক্লিয়ার হতে পারতাম। আমি আমার অফিসে পাঠাবো? না ঠিক আছে, তাহলে আপনি পাঠিয়ে দিন আজকে। আচ্ছা ব্রাদার, আচ্ছা থ্যাংক ইউ স্যার। কোনো একটা ধোঁয়াশা হয়তো বা কেটে উঠবে এই চার্জশিটের কপিটা পেলে। স্যার আপনারা কি কোনো কিছু পাচ্ছেন?
কাকুন মার্ডারের সাথে মাহাদি মার্ডারের কোনো সম্পৃক্ততা আছে কি স্যার? সরি স্যার, মানে আমরা আসলে ফিল্ডে এমন কোনো কিছু ইনফরমেশন পাচ্ছি না স্যার। স্যার সম্রাটের বাড়িতে লেডি অফিসার আছে, মতো ইনফরমেশন দিতে পারে না স্যার। স্যার সম্রাটের ফোন সার্বক্ষণিক ট্র্যাকিং এ রেখেছি, ব্যবসা বাণিজ্য নিয়ে বেশি কথা বলে। সোর্স তো স্যার এখন পর্যন্ত কোনো ইনফরমেশন দিতে পারেনি স্যার। ঠিক আছে, আপনাদের তিনজনের মধ্যে বস, আপনারা কাজ কাম ছাইরা দিচ্ছেন, আবার ডাকলেন যে? আরে নদী শুকিয়ে গেলেও তার নাম নদীই থাকে, আবার হয়েছে সেই অবস্থা। মাহাদি খুন হলো আর ওসি বারবার আমাকেই সন্দেহ করছে। ভাইজান, এই মাহাদের খুনের বিষয় তো আমি কিছু জানি না। সেটা তো আমিও জানি, যাকে জিজ্ঞেস করছি সেই বলে আমি করিনি, কিন্তু খুনটা হয়েছে এটা তো সত্যি। আচ্ছা, তোরা কি সবাইকে খবর দিয়েছিলি? বাকিরা কাজ কাম নিয়ে ব্যস্ত। ও আচ্ছা, তোরা একটা কথা বলতে পারিস, এই খুনটার সঙ্গে কে জড়িত? গুলির হাত তো কম বেশি সবার ভালোই ছিল, তবে 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 মাহাদি মরার আগে আর পরে ডাবলুর মধ্যে বিরাট একটা পরিবর্তন হয়েছে। কেমন? কেমন বলতে, আচ্ছা ডাবলুকে আমার কথা বলিসনি? তারে কি এখন আর ফোন দিয়ে পাওয়া যায়? সে তো দোকান নেই ব্যস্ত, আমি কল দিছিলাম ফোন ধরে নাই, আমি দোকানে যেই বইলে আইছি, আসে নাই। দোকান? কিসের দোকান রে? রড সিমেন্টের দোকান। বলিস কি? আরে রড সিমেন্টের দোকান করতে তো অনেক টাকা লাগে, এত টাকা সে পেলো কোথায়? ভাইজান আমারে কইছে সে নাকি শ্বশুর বাড়ি জমিন বিক্রি করে এত বড় দোকান দিছে, মহল্লা সবাই জানে। হতে পারে। আচ্ছা যা বাদ দে, শোন তার মানে সে যেদিন জেল থেকে বেরোলো সেদিন মার্ডার হলো, এর সাথে জড়িত না জন্যে তাকে নট সেন্ড আপ করা হলো। তাহলে অন্য কেউ হাত আছে এর সাথে? আমার মনে হয় কি স্যার, কেসটা খুব জটিল স্যার। স্যার সোর্স কোনো কথা বের করতে পারেনি। আচ্ছা, সম্রাটকে সন্দেহ করার মতো কোনো এভিডেন্স আমাদের হাতে নেই। স্যার আর একটা কথা, ওই যে লেডি অফিসার ফোন করে তো বিরক্ত করতেছে স্যার। কাজ করতে করতে অস্থির হয়ে গেছে। দেখেন, অনেক সময় ছদ্মবেশে কাজ করতে হলে ও তো অফিসার মানুষ, মানুষের বাড়িতে কাজ করতেছে, এটাই তো কষ্টকর। সে নিজের বাড়িতে কোনো কাজ করে কিনা তারও তো কোনো ঠিক নেই, কাজের মেয়েদের নিশ্চয় করায়, অথচ প্রফেশনাল খাতিরে সে এখন দোস্ত, মাহাদি মরার পিছনে আমার মনে হয় বসেরই কোনো হাত আছে, কারণ ওর সাথে তো ঝামেলা ছিল। আরে ওর সাথে ঝামেলা তো ডাবলু লগেও ছিল। আরে খেয়াল করছোস, মাহাদি মরার পরেই ডাবলু রাতারাতি চেঞ্জ হয়ে গেল, কেমন ব্যবসাপাতি লয়ে আরামসে জীবন জিন্দগি করতেছে। আমার মনে হয় এনে ঘাপলা আছে, কিছু একটা হয়েছে দুইজনের মধ্যে। আচ্ছা বাদ দি, চল চাই। যেখানেই দেখো ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আরে বাবা, এই তো স্নিগ্ধা ফোন দিচ্ছে, কি হয়েছে দেখি, আবার কি খবর দেয়। হ্যাঁ স্নিগ্ধা বলেন। স্যার, সম্রাটের বাসাতে দুইজন লোক আসছিল, তারা ডাবলু আর সম্রাট এদেরকে সন্দেহ করছে। সম্রাট আর ডাবলু, গুড, ভেরি গুড। আপনার মনে কষ্ট হচ্ছে, একটু বেশিক্ষণ কথা বলার দরকার নেই, আর কল লিস্ট থেকে আমার নাম্বারটা ডিলিট করে রাখবেন, ঠিক আছে? ওকে স্যার। সম্রাটে নিয়ে আসার ব্যবস্থা করেন। ডাবলু, দুইটা লোক বেরিয়ে গেছে বাসা থেকে, এরা নাকি বলা বলি করছিল মাহাদি মার্ডারের ব্যাপারে। সুতরাং এখন সম্রাটকে প্রেশার দিলেই, আগে ভদ্রভাবে কথা বলেছে, এখন ভদ্রভাবে কথা বলবো না, ঠিক আছে? আর ডাবলুরও খুঁজবেন,
আর কি বলা বলি করছিল এটাও বের করবেন। তাহলে সরাসরি আবার জিজ্ঞেস করেন না যে আপনারা ঘরে বলা বলি করছেন, তাহলে তো আবার দেখা গেলো আমার লেডি অফিসার খুন হয়ে গেছে। মাথায় রাখবেন, এইভাবে কাজ করেন। যান আমি স্যার জানাই রাখি। স্যার স্যার সম্রাটের ব্যাপারে একটা ইনফরমেশন পেয়েছি, সম্রাটকে আবার আনতে পাঠালাম। ও তো এখন একটু প্রভাবশালী, চারিদিক থেকে ফোন টোন আসতে পারে আপনার কাছে, নলেজ রাখবেন স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। সালাম। সম্রাট ফোন করে দিচ্ছি, বুঝছো? কাঁচা মাত্রই গাড়ি লোড করে সাইডে মাল পাঠাইতে হইব। আরে হ্যাঁ, তাড়াতাড়ি পাঠা। 100 পিস সিমেন্ট আর 2 টন রড। স্যার আপনারা? বর্ম সাহেব, হ্যাঁ আপনাকে আমাদের সাথে একটু থানায় যেতে হবে। কিন্তু স্যার দোকানে তো আমার অনেক কাজ পড়ে রয়েছে, অনেক মাল সাইডে ডেলিভারি করতে হইব। আমি দোকানের কাজটা সেরে পরে আসি। আরে থানাতে দরকার আছে বলে আপনাকে নিতে এসেছি। স্যার আসলে দোকানে আমার খুবই জরুরি, আপনারা একটু চা খান। কয়েকটা চা দিও তো, আপনি চা খান, ওই দোকান থেকে চা পরে এসে খেয়ে যাবো। দোকানে হ্যালো, ওই যে তুই? হ্যাঁ হ্যাঁ, আমি বাইরে হবো, তুই তাড়াতাড়ি আবার বাড়ির গেটে আয়। আচ্ছা সম্রাট ভাই, আপনারা? আপনাকে একটু থানায় যেতে হবে। কেন? আমি থানায় যাবো কেন? ওসি সাহেব কথা বলবো। আরে ওর সাহেব কথা বলবেন, উনি ফোন দিলেই তো আমি যেতাম। আপনাকে কষ্ট করে যেতে হবে না, আমরা আপনাকে নিতে এসেছি। চলেন চলেন। ঠিক আছে, চলুন। শুনে তোকে এখানে নিয়ে এসেছি। না বলবি তো তখন তো সমস্যা হবে। স্যার বলছি স্যার, বল। তারপর সম্রাট ভাই বিয়ে করে ভালো হয়ে গেল, আমরাও নিজেদের মতো কাজকর্ম শুরু করে দিলাম। তোর কথা ও কাজের সাথে কোনো মিল পাচ্ছে না। তুই হঠাৎ করেই রড সিমেন্টের ব্যবসা দিয়ে বসলি। রড সিমেন্টের ব্যবসা দিতে তো অনেক টাকা লাগে। এই টাকা তুই কোথায় পেয়েছিস? এই টাকার উৎস কোথায়? স্যার আমার শ্বশুরবাড়ি থেকে, স্যার আমার শ্বশুরবাড়ি থেকে আমার বউ কিছু ভাগে জমি পাইল, সেই জমি বেচা আমি দোকানটা দিতে। স্যার আবারও তুই মিথ্যা কথা বলতেছিস। তোর শ্বশুর বাড়ি থেকে কোনো টাকা পয়সা তুই পাসনি, বরঞ্চ 4 মাস আগে তোর বউকে তুই শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছিস, সে এখন ওইখানে আছে। স্যার এত কথা আপনারা কেন জানলেন? তোকে না জেনে শুনে এখানে নিয়ে এসেছি। বারবার বলছি না যে মিথ্যা কথা বলবি না, এটা সত্যি কথা বলার জায়গা। সত্যি কথা বল। স্যার বলছি স্যার। বল। স্যার সম্রাট ভাই একদিন আমাদের সবাইকে ডাইকা কইল, সবাই ভালো হয়ে যা, আর কোনো খারাপ কাজ করুম না। কাকন স্যার মৃত্যুটা, তার মৃত্যুর কষ্টটা মায়না নিতে পারতাছি না, সবাই ভালো হয়ে যা, যে যার মতো কর্ম করে খা। কাকন শাকে কি তোরা মেরেছিলি? না স্যার, না। কিন্তু কাকন শাহ মার্ডারে মাহাদি অ্যারেস্ট হয়েছে, তোদের কাউকে ধরলো না, তারপর মাহাদিকে মারল। কারণটা কি? স্যার শুনছি মাহাদিরে এই কাকন স্যার মার্ডারের সন্দেহ ধরছিল স্যার। বুঝেছি, সন্দেহ করে ধরেছিল, কিন্তু মাহাদিকে তুই মারলি, কারণটা কি? স্যার জীবন জীবিকার জন্য ভুল একটা পথ বাইচা নিয়েছিলাম স্যার। ওই সম্রাট ভাইয়ের কাছ থেকে চলে আসার পর বিরাট অভাব অনটনের মধ্যে পড়ে গেলাম। চা খাওয়ার মতো একটা টাকাও আমার পকেটে আসিল না। এমন সময় একদিন আমার বন্ধু মামুন আসে। মেন্দামারে আসিস কেন? কি করুম কিছুই তো বুঝতেছি না। তুই তো জানোস ঘরে আমার নতুন বউ। সম্রাট ভাইও এই অবস্থায় সব কিছু সাইডে ভালো হয়ে গেল, কিছু একটা না করলে কী হবে চলো। বউটারে আজ পর্যন্ত একটা ভালো শাড়ি কিনা দিতে পারলাম না, বউটার কাছেও লজ্জায় আছি। যাও, আমার কাছে একটা কাম আছে, আমি তো করতে পারব না, তুই করবি তাহলে তোরে দেই। কি কাজ? ওলারে মার্ডার করা লাগবে। কি কস না কস, সব কিছু সাইডে দিছি না, ওই মার্ডারটা করতে পারবো না, অন্য কোনো যদি কঠিন কাজও থাকে সেটা করুম। ক কঠিন কাম করা লাগবে না, কামটা সহজ আছে, টাকা পয়সা অনেক দিব। টাকা পয়সা অনেক দিব, তাহলে চল দুজনে মিলে করে ফেলি।
ওটা আমি করতে বলো তো করতামই। আমার ওই ফ্লাইট হয়ে গেছে না, দুবাই যা চলে যাবো, আমি পারবো না। আমি তো কিছুই বুঝতেছি না, ঘটনাটা খুলে কত। তোরে মা দেখতে বলে আসে না, ওই জ্বালাতে বাইরে খাইয়ে দিবি। কি কর মাহাদিরে মারতে হবে? ও তো আমাদের গ্রুপের পোলা। গ্রুপ চোতা যাবো না, মারলে টাকা পাবা। 20 লাখ টাকা দিব, সারা জীবন আর কিছু করা লাগবে না। মহা চিন্তায় পড়ে গেলাম। একদিকে অভাবের সংসারে নতুন বউ, আর একদিকে মাহাদি বন্ধু মানুষ। একটা ব্যক্তি দেখ, সুযোগ কিন্তু জীবনে বারবার আইব না। খামাখা মাথা ঘামায় মাথা ভিজাই ফেলাস না, জ্বালা কামের আগে টেনশন মারায়। সুযোগ ধরে আলা। টাকা কেটাই দিব? টাকা কেটাই দেবো? এই বাল নিয়ে তোর মাথা ব্যথা কিনলে তুই তোর টাকা পাইলে হয়েছে। টাকা 20 লাখ দিব, কামের আগে 10 লাখ, কামের 10 থেকে 20 মিনিট পরে বাকি 10 লাখ দিয়ে দেবো। দিব? আচ্ছা আমি রাজি। তো হয়ে গেল। টাকা কবে দিবে? টাকা তুই মাঠের পাশে যাবি, যে মাঠের কুকুরটা, মানে কালারটা ব্যাগের মধ্যে 10 লাখ টাকা থাকবে। স্যার তারপর 19 তারিখ 1টার পর জানতে পারি মাহাদির জামিন হয়েছে। 5টার পর জেল থেকে ছাড়া পাইব। ওই মাহাদি জেল গেট থেকে ছাড়া পাওয়ার পর তার আমি ফলো করা শুরু করি। মাহাদি প্রথমে বাড়িতে যায়, তারপরে বাইর হইয়া বাজারের দিকে যায় তার বন্ধুর সাথে দেখা করার জন্য। তখন রাতে স্যার আমি মনে করছিলাম এই কামটা কইরা বাকিটা জীবনে আরাম এসে কাটা দেবো স্যার, কিন্তু স্যার আমার সব পরিকল্পনা ভুল হয়ে গেল স্যার, সব পরিকল্পনা মিথ্যা হয়ে গেল। পরে ওই 10 লাখ টাকা কি পেয়েছিলি? সেদিন টাকাটা কে দিয়েছিল? সেদিনও স্যার একটা কালো ব্যাগের মধ্যে টাকাটা ছিল স্যার, কিন্তু সেখানে কেউ আসছিল না। আমার মায়েরা ফেললো স্যার, আমি কইতে পারবো না কে টাকাটা দিছে। অসৎ উপায়ে টাকা ইনকাম করে সাময়িক স্বস্তি পাওয়া যায়, দীর্ঘস্থায়ী না। এখন তুই মৃত্যুর জন্য প্রহর করবি। আর তোর যে সঙ্গী আছে না মামুন, ওকেও খুঁজে এনে কাঠগড়ায় দাঁড়া করাবো। টাকার পিস্তলে হদিস তো আমরা খুঁজে বের করবো, কিন্তু তোর আর কোনো ক্ষমা হবে না। তুই ফাঁসির জন্য প্রস্তুত হ। আমি ভুল করছি স্যার, আমি মস্ত বড় ভুল করছি। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। আপনি কাজ করার আগে শতবার ভাবুন, নইলে হয়তোবা আপনার জীবনেও এমন দুর্ঘটনা ঘটতে পারে। যে কোনো কাজ করার আগে ভাবলে, চিন্তা করলে আপনি সুস্থভাবে কাজ করতে পারবেন, আপনার জীবনকে সুন্দর করতে পারবেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবেন। আল্লাহ হাফেজ।